বাংলা সাহিত্যের কিছু ভৌতিক গল্প দিয়ে সাজানো হয়েছে আমার এই বিশেষ প্রয়াস। আজকের গল্প দেখা সাক্ষাৎ, লেখক মৃদুল দাশগুপ্ত। গল্পটি প্রকাশিত হয়েছে সুখী গৃহকোণ মাসিক পত্রিকার 1 মে 2022 অদ্ভুতুরের সংখ্যায়। আজকের গল্প দেখা সাক্ষাৎ। হঠাৎ বাবার সঙ্গে দেখা হয়ে গেল। হঠাৎ করেই মাছ ধরতে এসেছিল বোধহয়, এখন সন্ধ্যায় ফিরছে, কিন্তু হাতের থলিতে ফোল্ডিং ছিপটি কই, চারাপোনা, কাতলা এইসবই বা কোথায়? ধীরে ধীরে খালি হাতে হেঁটে এসে বাবা একটা গুমটি থেকে সিগারেট ধরালো। এসব গুমটিতেও এখনও 555 সিগারেট পাওয়া যায়। সবিস্ময়ে আমি ভাবলাম, তুই এখানে? এবার বাবার নজর পড়ল আমার ওপর। ও, কবি সম্মেলনে এসেছিলিস বুঝি? ঠিক ধরেছে, বাবা বলে কথা। আমি বললাম। তা কয়টা কবিতা পড়লি? দিল কিছু? আরে ওইসব ফুলের তোড়া উত্তরীয় ওইসব না, টাকা পয়সা দিচ্ছে কিছু? খেমখাজ, বাঁশবেড়িয়া, কাল বসিরহাট, পরশু মহিষাদল, যাস কেন? ধমকের সুরে বলল বাবা। বাবার এসব কথায় আমি কোনো উত্তর দিলাম না। কি আর বলা যায়? বাবাই এরপর বলে যেতে লাগলো, বুঝছি, লিটিল ম্যাগাজিন এরাই আয়োজক তবু কবি সম্মেলনের, এরা টাকা দিব কেমনে? বলে বাবা হাসল। দেখলাম পান খায়নি বোধ করি অনেক দিন, মুখ পরিষ্কার। সিগারেট খাচ্ছে ইদানিং, মনে হয় বেশি বেশি খাচ্ছে। খাড়া, দেখি এইবার তোকে ভালো করে। বাবা আমাকে এবার দাঁড় করিয়ে দিল উলুবেড়িয়ার হাইরোডের কিনারায়। কলকারখানার নিয়ন আলো আমাদের দুজনের ওপরে পড়ছিল। পাশ দিয়ে হাই হাই করে যাতায়াত করা ট্রাক, লরির হেডলাইট ঝলকাচ্ছিল আমাদের গায়ে। দেহি দেহি তোরে একটুকু, বলে বাবা আমার মুখে চোখে হাত বোলাতে লাগলো। হাওয়ার হাত যেন, কি ঠান্ডা! মনে হলো যেন হিমালয় থেকে ঘুরে এসেছে। এর আগে গত 20-25 বছরে বাবার সঙ্গে আমার দেখা হয়নি তা নয়। একবার দেখেছি পুরনো বাড়ির বাগানের ভিতর বিকেলবেলায় ঘুরছে। ও বাবা, ও বাবা বলে আমি বার দুয়েক ডাকতেই বাবা আমাকে হাত নেড়ে টাটা জানিয়ে গলির রাস্তা পেরিয়ে বড় রাস্তার বাঁক নিয়ে চলে গিয়েছে। তাস খেলতেই নিশ্চয়ই। আরেকবার আমি অটোয়ে উড়ালপুল দিয়ে যাচ্ছি, নিচে পোস্ট অফিসে দেখলাম কিসের যেন লাইনে ছাতা মাথায় বাবা দাঁড়িয়ে আছে। আমি আমার কাজ সেরে মিনিট 15 পর পোস্ট অফিসে বাবার খোঁজে এসে দেখি লাইন ছোট হয়ে গিয়েছে, বাবা নেই, বোধহয় কাজ মিটিয়ে চলে গিয়েছে। সেসব খুচরো দেখা বা দেখতে পাওয়ার চেয়ে আজ উলুবেড়িয়ায় আমাদের দেখা সাক্ষাৎ ঢের ঢের বড়সড় ব্যাপার। হাইরোডে আমরা বাপ বেটায় পাশাপাশি হাঁটছি। আমাদের ভিতর কথাবার্তা হচ্ছে, ব্যাপক কথাবার্তা। তদুপরি বাবা আমার গায়ে হাত বুলিয়েছে। 16ই মার্চ না 18ই মার্চ তারিখ দুটি নিয়ে আমার মাথায় গুলিয়ে গিয়েছে বলে বাবার জীবনের অনেক বড় বড় ঘটনা আমি ভুলে গিয়েছি। সত্যি, মিথ্যে আর বোধহয় এই 3টে বিষয় মানুষের জীবনে কখনো কখনো গোলযোগপূর্ণ হয়ে যায়। আমার অন্তত হয়েছে। জীবনের একটি সময়ে এই বাবা আমাকে গৃহ থেকে বহিষ্কার করেছিল, অথবা আমি তাকে পরিত্যাগ করে বাড়ি থেকে বেরিয়ে এসেছিলাম। ওই যে বলেছি, বিষয়টা গোলমেলে, তাই আমি এই ব্যাপারে বিস্তারিত কিছু বলছি না। কিশোর বয়স থেকেই আমি কবিতা রচনায় ঘোরতর কাজটিতে আত্মনিয়োগ করেছিলাম। অচিরেই আমার মনে হতে থাকে এ কাজ
সেতু বন্ধনের চেয়েও শ্রমসাধ্য, পর্বতারোহণের থেকে উচ্চাকাঙ্ক্ষী। আমি সাধারণ মানের ছাত্র হলেও আমার পরের দুটি ভাই কৃতি, তারা সেই সময় যথাক্রমে ইঞ্জিনিয়ার ও ডাক্তারির ছাত্র ছিল। ভ্রাতৃদ্বয়ের পাশে তৎকালে গৃহে ও পাড়া প্রতিবেশীদের কাছে আমি বিবর্ণ ও বিধ্বস্ত ছিলাম। বাবা মা দুজনেই আমার ওই কৈশোরকাল থেকে কেবলই আমার ভবিষ্যৎ সম্পর্কে আশঙ্কা প্রকাশ করত। আমি বয়ে গিয়েছি এ বিবেচনায় ক্রমে তারা হাল ছেড়ে দেয়। সময় তখন দপদপ করছিল। বাবা তখন হরবক্ত গালিগালাজ করত। অপদার্থ, হারামজাদা এসব বিশেষণের পাশাপাশি বলে চলত, কেন রে, মাসের পর মাস এদিক ওদিক ঘুরিস, আবল তাবল মাইয়ারা তোর গায়ে গায়ে ঘোরে, দু পয়সা রোজগারের মুরদ নাই। ভাতের থালা আমার দিকে ঠেলে আমার জননী তিরস্কারের চোখে তাকিয়ে থাকত। আবার কখনো তার চোখ ছলছল করত। সত্যি আবল তাবল মাইয়াদের একজন সুলগ্না। সে সময় আমার গায়ে একেবারে লেপ্টে ছিল। সে সময় তো মোবাইল টোবাইল ছিল না, তবে বিস্তর চিরকুট বিনিময় হয়েছে আমাদের। খুব বই পড়ত সুলগ্না, গল্প উপন্যাস পড়ত সে। আমার কবিতার তুমুল ভক্ত ছিল সে। বোঝো কাণ্ড, সে সময় সুলগ্না বলতো, শক্তি আর তুমি দুজনেই খুব বড় কবি। শুনে শিরশির করতাম আমি, বলতাম ধুস। শুধু সুলগ্না এবং কতিপয় সমবয়সী কবিতা প্রয়াসী আমাকে রঙিন বলে মনে করত। গত শতাব্দীর দাউ দাউ বছরটিতে 1971 আমার কারাবাস ঘটে। মহিষাদল শহরটিতে ধরা পড়ি আমি। সুশীল ধারা ওই শহরে আমার আশ্রয় ব্যবস্থা করেছিল, তবুও ধরা পড়ে যাই। বাবার দৌড়াদৌড়িতে এবং আমার জেলাশাসক মামার তৎপরতায় 1974 সালের শীতকালে বহরমপুর জেল থেকে মুক্ত হই। জরুরি অবস্থার ঠিক আগেই। মুক্তিলাভের পরই আমি জানতে পারি সুলগ্নার বিয়ে হয়ে গিয়েছে গত বছর। আমি ঈষৎ বিমর্ষ হয়ে পড়ি এবং কিছুটা গৃহবন্দীও হই। কোণঠাসা যাকে বলে। আমার ভ্রাতৃদ্বয় ইঞ্জিনিয়ার ও চিকিৎসক, তখন কর্মরত। আমাদের বাড়ি তখন ঝলমল করছিল। বাবা সে সময় আমার সম্পর্কে ঘোষণা করেছিল, বড় খোকা জেলখাটা দাগি আসামি, এর কোনো চাকরি বাকরি জুটবে না। আমিও সেরকমই মনে করতাম। ছাত্র পড়াতাম, সেসব অর্থের ভিতর হাত খরচটা রেখে বাকি 200-300 টাকা বাবার হাতে তুলে দিতাম। ছাত্র পড়াতাম আর কবিতা লেখার চেষ্টা চালাতাম। লিটল ম্যাগাজিনগুলিতে আমার কবিতা বের হতে লাগলো। একটি কবিতার বইও বের হলো। বাবা মনে করত পুলিশ আমাকে আবার হয়তো যখন তখন গ্রেপ্তার করবে। এই দুর্ভাবনা আমার মায়ের ভিতরও কখন ছড়িয়ে গিয়েছিল তা জানি না। আমার বিয়ে দেওয়ার তৎপরতা শুরু হলো। পাত্রীও ঠিক হলো, বাবার এক বন্ধুর মেয়ে। বিয়ের দিনক্ষণ ঠিক হবে হবে, সেই সময় হঠাৎ মা মারা গেল। তারিখটা মনে আছে, 1984-র 6ই মার্চ। আমার বিয়ে হলো তার পরের বছর। বিয়ের 2 বছর পর আমার কন্যাটি জন্মালো। সময় গড়াতে লাগলো। হলো কি, আমার ইঞ্জিনিয়ার ভাইটিও ক্রমে আমাকে অপদার্থ, অকেজো বলতে লাগলো। আমার নববধূ তখন অশ্রুপাত করতে লাগলো। একদিন ওই রকম সময়ে নতমস্তকে আমি বাবার সামনে গিয়ে দাঁড়ালাম। আমার দিকে চেয়ে বাবাও মাথা নিচু করল। পরদিনই পিতৃগৃহ ত্যাগ করলাম আমি। স্ত্রী ও শিশুকন্যা নিয়ে বেহালায় ভাড়া বাড়িতে আমার বছর 3 বড়ই অভাব অনটনে কাটল। সেসব কথা থাক। একদিন আক্ষরিক অর্থে রাস্তা থেকে তুলে আমাকে বসিয়ে দেওয়া হয়েছিল সংবাদপত্রের অফিসে।
ডুবন্ত মানুষটি যেন ডাঙায় উঠলাম। মাস কয়েক পর বাবার সঙ্গে দেখা করতে বাবা বলল, খবরে নাম বেরোয়, তাতে কি টাহা দেয়, মাইনা দেয়, পিএফ আছে? আমি হ্যাঁ হুঁ করে গেলাম। বললাম, শ্যামল গঙ্গোপাধ্যায়, অতীন বন্দ্যোপাধ্যায়, বরেন গঙ্গোপাধ্যায়ের সঙ্গে চাকরি করি আমি। বাবা বলল, হ, তারা লেখে, তুমিও লেখো। লেখালেখি কি কোনো চাকরি হয়? পূজায় বোনাস দিবে গো তোমায়। বাবা আরও বলে চলল, তুই তো ছাগল, কবিতা লিখিস, লিটিল ম্যাগাজিনে লিখোস, আরে বড় বড় পত্রিকায় লেখ, নভেল লেখ, নাটক লেখ, গল্প লেখ। বেহালায় ছোট ভাড়া বাড়ি ছেড়ে একটা বড়সড় বাড়িতে এলাম বাঁশজমিতে। সেও অনেক দিন, কয়েক বছর হলো আমরা দুজনে আছি রাজারহাটে ফ্ল্যাটে। মেয়ের বিয়ে দিয়েছি, ওরা দুটিতে আছে ওদের কর্মস্থল বেঙ্গালুরুতে। রাজারহাটের ফ্ল্যাটে যেবার এলাম 5-6 বছর আগে টিভিতে একদিন সন্ধ্যায় আচমকা দুঃসংবাদটা পেলাম। ইন্দোরে দুর্ঘটনায় মর্মান্তিকভাবে মারা গিয়েছে সুলগ্না আর তার স্বামী সুদীপ। টিভিতে দেখলাম, বহুকাল যোগাযোগহীন, বিয়ের পর আর দেখা হয়নি, তবু মন বেশ কয়েক ঘন্টা অন্ধকার হয়ে রইল। রাতে ভালো ঘুম হলো না। সেসব অনেক দিনকার কথা। এখন, মানে এই এখন, আমি আর বাবা উলুবেড়িয়ার হাই রোডে পাশাপাশি হাঁটছি। আমি এসেছিলাম কবি সম্মেলনে, আর বাবা কি কর্মে কে জানে। বাবা বলছে, কি করলি বড় খোকা, পয়সা কড়ি তো কিছুই করতে পারলি না, তোর চলতো কিভাবে? বাবার এসব কথায় আমি বরাবর যেমনটি করেছি, এখনও এই সন্ধ্যাতেও তেমনই হুহা করছি। যেতে যেতে পথে পড়ল মস্ত সে এক সরাইখানা, রোডসাইড হোটেল। শালবল্লার চাটাই দরমা দিয়ে বিশাল ক্ষেত্র জুড়ে এই হোটেল তৈরি হয়েছে। তড়কা, তন্দুরি আর কচুরি ভাজার সুবাস ভাসছে। কচুরি খাবা? জিজ্ঞেস করলাম আমি বাবাকে। হ, চল খাই কয়খান কচুরি। বাবা ঢুকে বসল শাল তক্তার বেঞ্চে। টেবিলে রাখা বোতলের জল খেলো ঢকঢক করে। আমি নিলাম 2টো কচুরি, বাবা 4টে। ছোলার ডাল আর আলুর দম দিয়ে কচুরি আমরা খেলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে। দ্রুত 2টো কচুরি খেয়ে আমি চা খেলাম। বাবা বলল, আরও 2খান কচুরি আমি খাই, তুই একটু আশপাশ পাক দিয়ে আয়, আমি ধীরে সুস্থে খাই, বলল বাবা। বুঝলাম আমাকে ধূমপানের অবকাশ করে দিচ্ছে। আড়ালে গিয়ে সিগারেট খেয়ে যখন ফিরলাম, তখন বাবা খড়কে দিয়ে দাঁত খোঁচাচ্ছে। আমাকে দেখেই বাবা বলল, ওই তোর মায় আসতেছে। মা? আমি প্রথমে ভড়কে গেলাম, তারপরই যেন চটকা ভেঙে গেল আমার। মা কি করে আসবে? মা তো কবেই মারা গিয়েছে, ভাবলাম আমি। আমার ভাবনা তৎক্ষণাৎ অনুমান করে নিল বাবা। বাবা বলল, আমিও তো নাই। আমার মনে পড়ল 16ই মার্চ নাকি 18ই মার্চ, এই দোটানায় বাবার জীবনের গুরুত্বপূর্ণ বিষয়াদি আমার গুলিয়ে গিয়েছিল। বাবার মৃত্যুর বিষয়টিতেও আমার বিস্মরণ ঘটে গিয়েছিল। ওই তোর মায়ে আসতেছে, ফের বলল বাবা। কারখানার আলো পড়েছিল সরাইয়ের পেছনের দিকে। আমি দেখলাম দুপাশে কাশের ঝাড়, মাঝের আলপথটি ধরে হেঁটে আসছে আমার মা। বড় খোকা, তুই এলি? আমাকে দেখেই হেসে বলল মা। বাবা বলল, তুমিও আর নাই, তুমিও নাই বড় খোকা। মনে করে দেখো, কাল বাথরুমে চিত্তির হইয়া পড়লা, বৌমা আওয়াজ শুই না দৌড় দিয়া আইল, চিৎকারে সিকিউরিটি আইল, দরজা ভাঙল, তখনই তো ভাসতে ভাসতে হাসতে হাসতে শরীরের
বাইরে আইসা পড়লা তুমি বড় খোকা, মনে করে দেখো, বলল বাবা। আমার আপন বিদায়কালটি মনে পড়ে যেতে লাগলো। বুকের ভিতর কে যেন হাতুড়ি পেটাচ্ছিল। বরফের আঙুল দিয়ে পাঁজরাগুলি পিয়ানোর রিডের মতো টিপে টিপে হিমেশ রেশমিয়ার একবার আজা আজা গানটি গাইছিল কোরাসে যেন হাজার জন। তারপরই ঊর্ধ্ব গগনে বাজে মাদল গানটি বেজে ওঠে ঝমরঝম। এসব মনে পড়ে যায় আমার। বাবা বলেই চলে, তোমার ওই সুলতা মেয়েটির সঙ্গে কিন্তু আমার দু একবার দেখা হয়েছে, তুমিও হয়তো দেখা পাবা। মা শুনে বাবাকে শুধরে দেয়, সুলতা নয়, সুলগ্না। কথা বলতে বলতে বাবা উলুবেড়িয়ার ক্যালকাটা ইনস্টিটিউট অফ টেকনোলজির দেওয়াল ভেদ করে চলে যায়। মাও সেভাবে যেতে যেতে আমাকে ডাকে, আয় আয়। দেখতে দেখতে আমিও দেওয়াল ভেদ করে যাই। আশা করি আমার এই বিশেষ প্রয়াসটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং শেয়ার করবেন। অনেক ধন্যবাদ।